হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সরাসরি এসেছি রাকিবুল স্যারের কাছে বর্তমানে কিছু সমস্যার সমাধান করতে। তাই আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের বর্তমানে সমস্যার সমাধান অবশ্যই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন কোথাও কোনো স্থানে যাও তখন কি করো? কোনো পরিবহনে তোমরা যাও, তাই তো? আমরা যদি এখান থেকে ঢাকা যেতে চাই তাহলে আমাদের বিভিন্ন প্রকার যানবাহন বা পরিবহনের মাধ্যমে আমাদের ঢাকা যেতে হবে। তো ঠিক তেমনি কোনো বিদ্যুৎ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় তারও একটি পরিবহন লাগে, একটি সিস্টেম বা তারের ভিতর দিয়ে আমরা বিদ্যুৎ এক জায়গায় থেকে আরেক জায়গায় পরিবহন করি। তো আমরা রাস্তায় চলার সময় যেমন রাস্তা আঁকা বাঁকা বা চিকন হলে চলাচলে বাধাগ্রস্ত হই, ঠিক তেমনি বিদ্যুৎ এর তার যদি চিকন হয় বা দুর্বল হয় বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয়। বিদ্যুৎ চলাচলের এই বাধাকেই আমরা রোধ বলি। তো তোমাকে যদি বলা হয় রোধ কাকে বলে, তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি বলবে বিদ্যুৎ চলাচলের বাধাকেই রোধ বলা হয়। এই রোধের মান বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়, বিভিন্ন প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে রোধের মান পরিবর্তন করা হয়, যাকে আমরা পরিবর্তনশীল রোধ বলি। তো এই রোধ যখন আবার একাধিক হয় তখন সেটাকে আমরা তুল্য রোধ হিসাবে বিবেচনা করি। একটা বর্তনীতে অনেকগুলো উপাদান যুক্ত থাকতে পারে, সেখানে ট্রানজিস্টর থাকতে পারে, সেখানে ব্যাটারি থাকতে পারে, বা আরও অনেক উপাদান একটা বর্তনী বা সার্কিটের ভিতরে থাকে। এই বর্তনী আমরা দুই ধরনের পাই, যার একটিকে বলা হয় শ্রেণী বর্তনী, আরেকটিকে বলা হয় সমান্তরাল বর্তনী। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আমার ক্লাসে তোমাদের এই বর্তনী নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস শেষে তোমরা অবশ্যই বর্তনীর কীভাবে হয়, তুল্যরোধ কীভাবে হয়, এর বিস্তারিত তোমরা জানবে। তো আমি একটু আগে তোমাদের বললাম শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী, এই দুই ধরনের বর্তনী আমরা ব্যবহার করি। শ্রেণী বর্তনী কাকে বলে? যখন শ্রেণী বর্তনী বলবো তখন একটা শ্রেণী বর্তনীতে যতগুলো যন্ত্র থাকে সবগুলো একই তারে থাকে, অর্থাৎ একটি শেষ মাথা আর একটি প্রথম মাথা একত্রে যুক্ত হয়। এভাবে একটি শ্রেণী বর্তনী তৈরি হয়। এতে কি হয়, যদি কোনো কারণে এটা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বাকিগুলো আর সচল থাকে না, অটোমেটিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মনে করে এই দুটা যদি, এটা যদি বাল্ব হয়, এটা যদি বাল্ব হয়, এটা যদি ফ্যান হয়, তাহলে আমার এই বাল্বটি যদি কেটে যায় এই বাল্ব এবং এই ফ্যানটিও বন্ধ হয়ে যাবে। আর সমান্তরাল বর্তনী কাকে বলে? সমান্তরাল বর্তনীর সবগুলো মাথা একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। দেখো ঠিক এরকম, মনে করো এই একটা ফ্যান, এই একটা বাল্ব, এই একটা বাল্ব, এই তিনটা যন্ত্র। দেখো এদের এদের যে তার এক সাধারণ বিন্দুতে এখানে যুক্ত হয়েছে। এর ফলে কি হয়েছে, এখন এটার মধ্যে মেইন তার, তাহলে এটা যদি কেটে যায় বা নষ্ট হয়ে যায় বাকি দুটোর উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না। এই হচ্ছে সমান্তরাল
বর্তনী এবং শ্রেণী বর্তনীর মূল পার্থক্য। শ্রেণী বর্তনী কিন্তু আমাদের এখন আর সেভাবে ব্যবহার করা হয় না, কারণ এই শ্রেণী বর্তনী ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে কোনো একটা যন্ত্র নষ্ট হয়ে গেলে বাকিগুলো অচল হয়ে যাচ্ছে। কিন্তু সমান্তরাল বর্তনীতে এই ধরনের সমস্যা থাকে না। তাই আমাদের বাসা বাড়িতে সবচেয়ে বেশি সমান্তরাল বর্তনী ব্যবহৃত হয়। সব ক্ষেত্রেই সমান্তরাল বর্তনী ব্যবহার করা হচ্ছে। কিছু জায়গা যেমন আমরা দেখে থাকি বিয়ে বাড়িতে লাইটিং করার সময় যে আলোর ঝলকানি দেখতে পাই, ওখানে কিন্তু শ্রেণী বর্তনী ব্যবহার করে অনেকগুলো লাইট, শত শত লাইট যুক্ত করা হয়। এরকম দু এক জায়গায় ছাড়া সমস্ত জায়গায় সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কোনো পরিবাহীর রোধ যদি আর হয় তাহলে আমরা ওহমের সূত্র থেকে কি পাই? I সমান ভি বাই আর। এখানে ভি বিভব পার্থক্য, I বিদ্যুৎ প্রবাহ এবং আর রোধের মান। তো এখানে লক্ষণীয় বিষয় দেখো, রোধ এবং বিদ্যুৎ প্রবাহ এটা কিন্তু পরস্পর বিপরীতে, অর্থাৎ ব্যস্তানুপাতিক আছে। তাহলে রোধের মান যদি বাড়ে, মানে রোধের মান কখন বাড়ে? যখন বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয়। তার মানে বিদ্যুৎ চলাচলে যত বাধাগ্রস্ত হবে রোধ তত বাড়বে, আর রোধ বাড়লে কি হবে? বিদ্যুৎ প্রবাহের মানও কমবে, কারণ এরা ব্যস্তানুপাতিক আছে, একটা বাড়লে আর একটা কমবে। কোনো পরিবাহের রোধ যদি বাড়ে বিদ্যুৎ প্রবাহ কমে, আর কোনো পরিবাহের রোধ যদি কমে বিদ্যুৎ প্রবাহ বাড়ে। রোধের উপরে বিদ্যুৎ প্রবাহের মান কিন্তু নির্ভরশীল। এছাড়া আরও অনেক বিষয় নির্ভরশীল আছে, পরিবাহীর উপাদান, তারপরে তারের প্রস্তুতির ক্ষেত্রফল, বিভিন্ন বিষয়ের উপরে বিদ্যুৎ প্রবাহ বা রোধ এর মান পরিবর্তিত হয়। রোধ যদি কোনো রোধের মান যদি বাড়ে তাহলে বিদ্যুৎ প্রবাহের মান কমে, এবং রোধের মান যদি কমে বিদ্যুৎ প্রবাহের মান বাড়ে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো শাওন, সাকিব? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো স্যার, আমরা আপনার অনলাইন ক্লাসের নিয়মিত ভিউয়ার্স, তো আজকে আমরা সরাসরি আপনার কাছে কিছু বর্তনীর সমস্যা নিয়ে। ও ভেরি গুড, ধন্যবাদ তোমাদের। আমি বর্তনী নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তোমরা কি জানতে চাও বলো। স্যার, আমাদের বর্তনে কিছু প্রশ্ন আপনার কাছে। কিছু আমরা লিখে নিয়ে আসছি কিছু। তোমরা তুল্য রোধ নির্ণয়ের কিছু সমস্যা নিয়ে এসেছো, তাই তো? ভেরি গুড। তো ঠিক আছে, তাহলে আমি তোমাদের সমস্যা নিয়ে আজকে আলোচনা করি। তো ঠিক আছে, আমি তোমাদের যেহেতু দুইজন আছো, সেখানে আমি একটা তোমাদের ভিতর থেকে এটা বের করব। তুমি অঙ্কন করবে, সাকিব উত্তর দেবে, সাকিব অঙ্কন করবে, তুমি উত্তর দেবে। তোমাদের ভিতর থেকে আমি আজকে এর সমাধান বের করবো। যদি তোমরা না পারো সেক্ষেত্রে আমি অবশ্যই সমাধান করে দেবো। দেখি তোমাদের পূর্ব জ্ঞান একটু যাচাই করে নিই। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আসো তুমি এখানে আঁকাও। প্রথমে শাওন, তুমি আঁকাও। হ্যাঁ শাওন, তোমার সমস্যা তুলে ধরো। স্যার, এই বর্তনীতে R1, R2, R3, R4, R5 এখানে 5টি রোধ আছে। হ্যাঁ স্যার, এখানে 33 ভোল্ট আছে। স্যার, এখানে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তুমি এখানে 5টি রোধ অঙ্কন করেছো, তোমার প্রশ্ন হচ্ছে তুল্য রোধ কত হবে, তাই তো? সাকিব, তুমি কি কোনো ধারণা দিতে পারবে? জি স্যার, এখানে রোধ 2 আর রোধ 3 এটা সমান্তরাল রোধ, আবার একইভাবে রোধ 4 এবং রোধ 5 এটা সমান্তরাল রোধ। তুমি বলতেছো যে R2 এবং R3 সমান্তরাল আছে, R4 R5 সমান্তরাল। ভেরি গুড, খুব সুন্দর বলেছো। তাহলে বিষয়টা এরকম হবে, প্রথমে আমরা R2 এবং R3 এটা যোগ করে দেব, 1/R2 আর 1/R3। এবার এখান থেকে যেটা আসবে এটা আমি আলাদাভাবে আবার তৈরি করে নেব, RP2, R4, R5। তাহলে এখানে একটা মান আসবে। এখন R1 এর সাথে এখান থেকে RP1 পাবো, এখান থেকে RP2 পাবো। এই R1 এর সাথে যদি আমরা RP1 এবং RP2 যোগ করি তাহলে যেটা হবে সেটাই হবে তুল্য রোধ। সাকিব, তোমার বর্তনীটি ব্যাখ্যা করো। এখানে একটা বর্তনী আছে, এখানে R1, R2, R3, R4, R5 5টা রোধ দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা তুল্য রোধ কিভাবে বের করব? তুমি বলতেছো 5টি রোধ আছে এখানে বর্তনীতে, সার্কিটে।
তুল্য কিভাবে নির্ণয় করবে? সামগ্রিক এই বিষয়ে কোনো ধারণা দিতে পারবে? জি স্যার, এখানে আমরা সার্কিটে দেখতে পাচ্ছি যে R1 আর R2 দুটো আপনার সমান্তরালে আছে। আবার এখানে R3 আর R4 এটাও স্যার সমান্তরালে আছে। আর এই দুটো রোধের সাথে আবার R5 এটা আপনার সমান্তরালে আছে। ভেরি গুড, খুব সুন্দর বলেছো। আমরা দেখতে পাচ্ছি R1 এবং R2 এটা সমান্তরালে আছে, আবার R3 এবং R4 এটাও সমান্তরালে আছে। এদের সাথে আবার R5 সমান্তরালে আছে। অর্থাৎ সমাধানটা এরকম হবে, এখানে লক্ষ্য করো R1 এবং R2 যখন আমরা নিব তখন 1/R P1 দেব, 1/R1 প্লাস 1/R2, এখান থেকে RP1 নির্ণয় করব। আবার এই দুটো যখন নিব তখন 1/RP2 নির্ণয় করব, 1/R3 প্লাস 1/R4, এখান থেকে আমরা পাবো RP2। লক্ষ্য করো এখন আমার বাদ থাকলো R5, এটা এই RP1 এবং RP2 এর সাথে সমান্তরালে আছে। অর্থাৎ যখন আমরা RP3 নেব তখন 1/RP1 1/RP2 আর 1/R5, এখান থেকে RP3 যেটা পাবো সেটাই হবে তুল্য রোধ। এই হচ্ছে তুল্য রোধ। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? ভেরি গুড। তাহলে তোমার 3 নম্বর সার্কিটটি দেখা গেল। স্যার এখানে এই বর্তনীতে R1 R2 R3 R4 R5 R6 রোধ বিশিষ্ট বর্তনীতে আমরা 6টি রোধ বিশিষ্ট বর্তনীতে আমরা তুল্য রোধ বের করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব? তুমি 6টি রোধ অঙ্কন করেছো, এখন আমাদের তুল্য রোধ নির্ণয় করতে হবে। সার্কিট তুমি এমনি ধারণা করবে? এই স্যার এখানে 2 নাম্বার আর 3 নাম্বার এটা হচ্ছে শ্রেণী, এটা রোধ। আবার 4 5 এটা হচ্ছে শ্রেণী রোধ, কিন্তু দুইটা যদি একসাথে হয় সেটা হচ্ছে একটা সমান্তরাল। আবার এটা এবং এটা তিনটা একসাথে একটা ভেরি গুড, খুব সুন্দর বলেছো। R2 এবং R3 এটা শ্রেণীতে আছে, আবার R4 R5 এরাও শ্রেণীতে আছে, আবার এরা পরস্পর সমান্তরালে আছে, আবার এদের সাথে R1 এবং R6 শ্রেণীতে আছে। তাহলে সমাধানটা এরকম হবে, যখন RS1 হবে তখন R2 এবং R3 যোগ হবে, এরপরে RS2 যখন হবে R4 এবং R5 যোগ হবে, এরপরে এরা পরস্পর সমান্তরালে হবে, অর্থাৎ RS1 প্লাস RS2। এখন এখান থেকে আমরা RP1 পাবো। এই RP1 এর সাথে আমরা শ্রেণীতে পাবো R1 এবং R6, অর্থাৎ তুল্য রোধ এরকম হবে, তুল্য রোধ RS3টা হবে এই RP1 প্লাস R1 R6 এবং R6। তো এই হচ্ছে তোমার সার্কিটের তুল্য রোধ। তোমরা কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামন এবং সাকিবের বর্তনী নিয়ে যে সমস্যাগুলো ছিল আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তাদের সমস্যার সমাধান হয়েছে, আশা করি তোমাদেরটাও হবে। যদি না হয় আগামীতে আবার এই বিষয় নিয়ে আগামী দ্বিতীয় পার্টে সমস্যার সমাধান অবশ্যই হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আসসালামু আলাইকুম।